সুমন একটা সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছেন দীর্ঘদিন থেকে, এটা আমি বলতে চাই। কিন্তু সংসদ সদস্যদের সম্মানের বিষয়টা কিন্তু আপা একেবারেই পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে। এই সংক্রান্ত একটি আইনও জাতীয় সংসদে পাশ হয়েছে যে রাইট। প্রত্যেক সংসদ সদস্য মাসে কত টাকা সম্মানী পাবেন, অন্যান্য বরাদ্দ কত টাকা পাবেন, এটা একেবারে স্পষ্ট। আমার কাছে মনে হয় সাইদুল হক সুমনের এই সস্তা মানে জনপ্রিয়তাকে পুঁজি করে এটার উপরে ভর করে মুজিবুল হক চুন্নু আলোচনায় আসতে চাচ্ছেন বা উনি একটু জনপ্রিয় হতে চাচ্ছেন। জাতীয় পার্টির থেকে মনোনীত হয়ে যারা সংসদ সদস্য নির্বাচিত হন, ওনাদের বক্তব্যে এই তথ্য লুকানোর একটা প্রবণতা দেখা যায় এবং ওনারা নানা সময় আপত্তি করেন। এবং এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারে কিন্তু ঘোষণা ছিল যে সংসদ সদস্যদের আয় ব্যয়ের এবং বরাদ্দের হিসেব জনসমক্ষে প্রকাশ করা হবে। এটি কিন্তু নির্বাচনী একটা অন্যতম ইশতেহার ছিল। বিশেষ করে এই থোক বরাদ্দের অর্থটা বিগত সংসদের সংসদ সদস্যগণ কোন কোন খাতে ব্যয় করেছেন, এটা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন হতে পারে বলে আমি মনে করি। তো এরকম একটা সময় আমি মনে করি সাইদুল হক সুমন এরকম একটা স্পার্ক দরকার ছিল। এতদিন আমরা বলেছি, সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করেছে যে দেশে গণতন্ত্র নেই। এটার মাধ্যমে প্রমাণিত হবে। ওই পার্লামেন্টে দাঁড়িয়ে রাজতন্ত্রের প্রথম ডিক্লারেশন দিলেন মুজিবুল হক চুন্নু। করতে চাচ্ছি, আপনার দুজনেই জানেন যে গত 7 মে মঙ্গলবার দিন সংসদে একটা মুজিবুল হক চুন্নু একটা অনির্ধারিত যে আলোচনা, সেখানে বলেছেন যে একজন এমপির কথা নাম না বলেই বলেছে, কিন্তু উনি কাকে ইন্ডিকেট করেছে আমরা সবাই বুঝেছি। সেটা হচ্ছে যে ব্যারিস্টার সুমন, সাইদুল হক সুমন, যে ওনাকে বলেছে উনি নাকি ফেসবুকে এমপিরা কত বেতন পান, এমপিরা কত ভাতা পান এবং এমপিরা বরাদ্দ কত পান, এগুলো বলেছে এবং তার নির্বাচনী এলাকায় বলেছে। এই নিয়ে তিনি বেশ উষ্মা প্রকাশ করেছেন এবং বলেছেন যে 349 জন, মানে সাইদুল হক সুমন ছাড়া অন্য অন্য যারা এমপি আছে তারা নাকি খুবই সমস্যায় পড়েছেন। সো এখন আমি এর পরের দিন অবশ্য সাইদুল হক আহ, যেটা নিয়ে ব্যারিস্টার সুমন আবার মুজিবুল হক চুন্নুর বিষয় নিয়ে বেশ কট্টরভাবে সমালোচনা করেছেন এবং অনেক কিছু বলেছেন। ওটাই আমি যাচ্ছি না। আমি যেটা যেতে যাচ্ছি সেটা হলো যে এই যে এমপিরা কত বেতন পান, এই বেতনটা পান তো আমরা যা ট্যাক্স দেই, জনসাধারণ সেই ট্যাক্সের টাকা পান। সো এই টাকাটা কত পান আমরা জনসাধারণ যদি জানি, সেক্ষেত্রে সমস্যা কোথায়? এবং এটা কি আসলে জানানো ব্যারিস্টার সুমনের ভুল হয়েছে? আমি প্রথমেই যাই আমানের কাছে। আমানুল্লাহ, আমান ভাই, আপনি বলেন যে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপা। আমি আলোচনার শুরুতেই ব্যারিস্টার সৈয়দ সাইয়াদুল হক সুমন সাহেব যে কথা বলেছেন, আমি ওনার এই কথার সঙ্গে একমত যে আহ, মাননীয় সংসদ সদস্যগণরা যে বরাদ্দ পান সেটা অবশ্যই প্রকাশ করা উচিত। এবং আহ, বিরোধী দলীয় চিফ হুইপ সাহেব জনাব মুজিবুল হক চুন্নু যে কথাটি বলেছেন, যে সস্তা জনপ্রিয়তা, আমার কাছে শুরু থেকেই মনে হয়েছে জনাব সুমন একটা সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছেন দীর্ঘদিন থেকে, এটা আমি বলতে চাই। কিন্তু সংসদ সদস্যদের সম্মানের বিষয়টা কিন্তু আপা একেবারেই পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে। এই সংক্রান্ত একটি আইনও জাতীয় সংসদে পাশ হয়েছে যে রাইট। প্রত্যেক সংসদ সদস্য মাসে কত টাকা সম্মানী পাবেন, অন্যান্য বরাদ্দ কত টাকা পাবেন, এটা একেবারে স্পষ্ট। আমি যেটুকু বুঝতে পেরেছি ওনাদের দুজনের বাহাস থেকে, সেটা হচ্ছে যে সংসদ সদস্যদের সম্মানীর বাইরে 2015 সাল থেকে, এটি হচ্ছে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে উঠে এসেছে, 2015 সাল থেকে প্রত্যেক নির্বাচনী এলাকায় 2019 সাল পর্যন্ত 4 কোটি টাকা করে বরাদ্দ পেয়েছিলেন সংসদ সদস্যরা। 4 কোটি টাকা নিজ নিজ এলাকায়, আহ মানে এটা হচ্ছে একটা থোক, নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য। রাইট। এখন এই থোকের বিষয়টা হচ্ছে যে একজন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় এই থোকটাকে কিভাবে ব্যবহার করছেন, কোন খাতে ব্যয় করছেন, এই সংক্রান্ত বিষয়টা জনসাধারণকে জানানো হয় না। যদিও এইটা সাধারণ নাগরিকদের জানার শতভাগ অধিকার রয়েছে, তারপরেও আমাদের মাননীয় সংসদ সদস্যগণ এইটা কেন প্রকাশ করতে চান না আমি জানি না। তবে এই কথাও সত্য যে জাতীয় সংসদে মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুল হক চুন্নু সাহেব যে কথা বলেছেন,
হঠাৎ করে ওনার কেন এটা মনে হলো, এটা আমি জানি না। আমি গত 12 বছরের বেশি সময় ধরে জাতীয় সংসদ সংক্রান্ত সংবাদগুলো সংগ্রহ করে থাকি, এবং আমি দেখেছি যে অধিকাংশ সময়ে সংসদ সদস্য মানে জাতীয় পার্টির থেকে মনোনীত হয়ে যারা সংসদ সদস্য নির্বাচিত হন, ওনাদের বক্তব্যে এই তথ্য লুকানোর একটা প্রবণতা দেখা যায়, এবং ওনারা নানা সময় আপত্তি করেন। এবং এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা যেই আলোচনাটাকে বলছি, মানে মুজিবুল হক চুন্নু সাহেব যেই আইনে বা বিধিতে জাতীয় সংসদে সুমন সাহেবকে নিয়ে প্রশ্ন তুলেছেন, ওনার দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন, এটা উনি আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। কেন ব্যত্যয় ঘটিয়েছেন সেটা হলো, আমরা বলছি এটা অনির্ধারিত আলোচনা। অনির্ধারিত আলোচনা সংসদের কাছে তখনই আসতে পারে যখন দেশে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা বা কোনো দুর্যোগ দুর্বিপাক এই ধরনের কিছু ঘটেছে, যেটা মহান জাতীয় সংসদের দৃষ্টিতে আসা উচিত। তখন একজন মাননীয় সংসদ সদস্য অনির্ধারিত আলোচনার জন্য জাতীয় সংসদের স্পিকারের কাছে অনুমতি প্রার্থনা করে থাকেন, এবং অনুমতি প্রদানের পর উনি সেই বিষয়টি সেখানে উপস্থাপন করতে পারেন। কিন্তু মুজিবুল হক চুন্নু সাহেব যে এই বিষয়টির মানে উপস্থাপন অবতারণা করেছেন করেছেন। সংসদে, এটা অবতারণা করেছেন, এটা এতটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, বা এটা এতটা তথ্য লুকানোর মতো ঘটনাও নয় যেটার জন্য সংসদ সদস্যগণের সম্মান হানি হচ্ছে। হুম এবং হুম। জাতীয় পার্টির সংসদ সদস্যদের মধ্যে আপনার নিশ্চয়ই মনে আছে যে কুড়িগ্রাম বা লালমনিরহাট থেকে একজন সংসদ সদস্য ছিলেন, ওই মাননীয় সংসদ সদস্যের নাম ছিল শওকত আলী। উনি একটি হুম। অধিবেশনে দাঁড়িয়ে বলেছিলেন, আপনার মাধ্যমে মন্ত্রীদেরকে অনুরোধ করতে চাই যে ওনারা যে প্রতিশ্রুতি জনগণকে দেন সেটা যাতে বাস্তবায়ন করেন। যদি বাস্তবায়ন না করেন, হ্যাঁ অনেকেই করেন না, তখন আমরা সংসদ সদস্যরা এলাকায় যেতে পারি না, গেলে পাবলিক আমাদেরকে জুতা দিয়ে মারে। এই কথাটা এক জাতীয় পার্টির মনোনীত একজন সংসদ সদস্য যখন সংসদে বলেছিলেন, তখন কিন্তু কেউ এই কথার প্রতিবাদ করেন নাই। তো আমি, আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্যারিস্টার সাইয়াদুল হক সুমন সাহেবের বক্তব্য এবং মুজিবুল হক চুন্নু সাহেবের বক্তব্যে আমরা যা দেখছি, তার পেছনে অন্য কোনো ঘটনা নিশ্চয়ই আছে যেটা জনসম্মুখে আসা উচিত, এবং এইখানে একটা সাংবাদিকতার সুযোগ আছে বলে আমি মনে করি। বিশেষ করে এই থোক বরাদ্দের অর্থটা বিগত সংসদের সংসদ সদস্যগণ কোন কোন খাতে ব্যয় করেছেন, এটা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন হতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ। সাইদ খান, আপনার কাছে যেতে যাচ্ছি। আপনি আমানের কথা শুনলেন, আমার প্রশ্ন শুনেছেন। আপনার মন্তব্য শুনতে চাচ্ছি বা আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি, সাইদ খান। ধন্যবাদ স্বাধীন মিডিয়াকে, এবং ধন্যবাদ আমার সহ আলোচক, আমার খুব পছন্দের ছোট ভাই আমানুল্লাহ আমান। আমি মন্ত্রমুগ্ধের মতো আমানের বক্তব্য শুনছিলাম, এবং প্রত্যেকটা কথা আমার কাছে অসম্ভব যৌক্তিক এবং বাস্তবসম্মত মনে হয়েছে। তা আমি শুধু আমানের বক্তব্যের একটু বিরোধিতা করবার মতো মিনিমাম কোনো সুযোগ আমান রাখেনি। একেবারে তথ্য উপাত্তের ভিত্তিতে আলোচনা করেছে। আমি যোগ করব তার বক্তব্যের সাথে যে এই মুহূর্তে মুজিবুল হক চুন্নুর কেন ব্যারিস্টার সাইদুল হক সুমনের এই বিষয়টাকে সামনে আসার প্রয়োজন মনে হয়। তিনি বলেছেন যে সস্তা জনপ্রিয়তা পাওয়ার একটা অভিলাষ থাকতে পারে সাইদুল হক সুমনের। আমার কাছে মনে হয় সাইদুল হক সুমনের এই সস্তা মানে জনপ্রিয়তাকে পুঁজি করে, এটার উপরে ভর করে মুজিবুল হক চুন্নু আলোচনায় আসতে চাচ্ছেন, বা উনি একটু জনপ্রিয় হতে চাচ্ছেন। কারণ ওনার নিজের দলের মধ্যে ওনাদের যে অবস্থান, সেটা ছোট ভাই আমান এবং আপনিও একজন সিনিয়র সাংবাদিক, আপনিও জানেন, এবং আজকের এই টক শো যারা দেখছে তারাও জানে যে জাতীয় পার্টির কি অবস্থা। জাতীয় পার্টি আসলে সমালোচনায়ও নেই এখন, আলোচনায় তো দূরে থাক। তা আমার কাছে মনে হয়েছে সাইদুল হক সুমনের ঘাড়ের উপরে একটু ভর করে মুজিবুল হক চুন্নু একটু সংসদের মাধ্যমে জাতির সামনে আলোচনায় আসবার একটা চেষ্টা করেছেন। এটি গেল একটা, এটা আমার পার্সোনাল অবজারভেশন। এবং আমানের ওই বক্তব্য তো যৌক্তিক প্রচন্ড রকমের, যে এটা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন হতে পারে, সাংবাদিকতার সুযোগ আছে। এবং আমি যোগ করি এখানে যে এর আগেই স্বাধীন বাংলাদেশের পর থেকেই যতগুলো পার্লামেন্ট আমরা দেখেছি, এবং আমার জন্মের আগে যতটুকু আমি শুনেছি, যে প্রত্যেকটি পার্লামেন্টেরিয়ানের জন্যই একটি থোক বরাদ্দ থাকে, এবং এই বরাদ্দের একটা সময় পর্যন্ত জানতাম যে এই বরাদ্দ কি কোন খাতে খরচ করবেন এটা এমপি সাহেব নিজেই জানবেন, এটার হিসেব দিতে হবে না, এরকম একটি বিষয়। এবং সেটা নির্বাচনে
সংসদে ওথ নেওয়ার সাথে সাথে এরকম একটি বরাদ্দ পেয়ে থাকেন। তো এখন আমার কাছে মনে হয় সাইদুল হক সুমন হচ্ছে সবগুলো অসৎ ব্যক্তির মধ্যে একটা সৎ ব্যক্তি হয়ে উনি সবার বিরাগভাজন হয়েছেন আমার কাছে মনে হয়। কারণ সাধারণ মানুষ তো কোনো না কোনো আশা নিয়ে জনপ্রতিনিধিদেরকে ভোট দেয়। তো ভোটের জয়ী হবার পরপরই এই থোক বরাদ্দ আসলে আমার কাছে এখন মনে হচ্ছে যে মজিবুল হক চন্নু সাহেব এদিক সেদিক করতেও পারেন। এর আগে হয়তো উনি এই বরাদ্দগুলো এদিক সেদিক করতেও পারেন, আই এম নট শিওর। বাট সাইদুল হক সুমন হয়েছে কি প্রথমবার সংসদ সদস্য, খুবই স্বাভাবিকভাবে সে তার জনগণের মধ্যে মনের ভিতরে আরো শক্ত জায়গা করবার জন্য, বা তার এলাকার মানুষ যে আশা নিয়ে তাকে ভোট দিয়েছে সেই যে মানুষের সাথে প্রতারণা করছে না, বা সে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি সে রক্ষা করছে। এবং সাইদুল হক সুমন কিছুদিন আগে আমরা দেখেছি, হ্যাঁ ঘটনা সত্য, মজিবুল হক চন্নুর একটি বক্তব্য একেবারেই সঠিক যে উনি ফেসবুকের কল্যাণে সস্তা জনপ্রিয়তা পেয়েছেন। এবং একই সাথে এই ফেসবুকের কল্যাণে আমরা দেখেছি যে নর্দমার মধ্যে নেমে এই সাইদুল হক সুমন কিছু মানুষদেরকে নিয়ে একটা পরিত্যক্ত খালকে উদ্ধার করেছেন। এটা আমরা এই সস্তা জনপ্রিয়তার যে মাধ্যম ফেসবুকের মাধ্যমে দেখেছি এবং খুব ভালো লেগেছে। যদিও সাইদুল হক সুমনের সাথে রাজনৈতিক নানান সমীকরণে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু তার এই কাজটুকু আমার কাছে ভালো লেগেছে যে বাংলাদেশের জনপ্রতিনিধি এমনই হওয়া উচিত। এবং সাইদুল হক সুমন তার এলাকার মানুষদেরকে তার আয় ব্যয়ের একটা হিসেব দিয়েছেন। তিনি কিন্তু তার নির্বাচনী ইশতেহারে, ইনফ্যাক্ট এই যে পার্লামেন্ট চলছে এর আগের যে পার্লামেন্ট ছিল এই ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারে কিন্তু ঘোষণা ছিল যে সংসদ সদস্যদের আয় ব্যয়ের এবং বরাদ্দের হিসেব জনসমক্ষে প্রকাশ করা হবে। এটি কিন্তু নির্বাচনী একটা অন্যতম ইশতেহার ছিল। তো আমি এখানে এইটুকু বলতে চাই যে এমনও তো হতে পারে সাইদুল হক সুমন সেই ইশতেহারের কথা এই ৩৪৯ জন পার্লামেন্টেরিয়ানকে মনে করিয়ে দিয়েছেন। এটাও হতে পারে, হ্যাঁ, যে আমি দিলাম আপনারাও দেন, এটা ছিল ইশতেহার। এই কারণে হয়তো মজিবুল হক চুন্নু হয়তো ওনার মুখ ব্যবহার করেছেন, কিন্তু কার মনের কথা সেটি আসলে খোঁজার সুযোগ রয়েছে। এটি আসলে কার মনের কথা বা কাদের মনের কথা বা ৩৪৯ জনের মনের কথা কিনা তাও আমি জানি না। তবে আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে ঘাটলে হয়তো কিছু বেরোতে পারে। এবং আরেকটি জিনিস যেটি বললেন আমান অত্যন্ত চমৎকার বলছে এই জিনিসটি, যে অনির্ধারিত আলোচনায়। তো মজিবুল হক চুন্নু সাহেব অনির্ধারিত আলোচনায় যে বিষয়টি এনেছেন, আমান আপনি যেটা বললেন যে জাতীয় জনগুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ একটা সময়ের মধ্যে যদি দেশ চলে যায় বা এমন কোনো বাস্তবতার মধ্যে যদি দেশ পড়ে যায়, তখন অনির্ধারিত আলোচনায় এই বিভিন্ন ধরনের আলোচনা আসতে পারে, বা জরুরি মেজার্স। এখন সাইদুল হক সুমন হয়তো এটি প্রকাশ করে জাতীয় জনগুরুত্বপূর্ণ বা জাতিকে একটা নাড়াচাড়া দিয়ে দিয়েছেন, এবং এই নাড়াচাড়া মুহূর্তে জাতিকে জাতির জন্য অনেক কিছু করা উচিত বলে হয়তো মজিবুল হক চুন্নু মনে করেছেন। হয়তো বা উনি টানা ৬ বার না ৫ বার পার্লামেন্টেরিয়ান, সেই ৫-৬ বারের হিসেব হয়তো এলাকার মানুষ চেয়ে বসতেন বা চেয়ে বসতে পারেন। এমন আশঙ্কায় আতঙ্কিত হয়ে তিনি এই বিলাপ বলতে পারেন, হয়তো তার মুখ ব্যবহার করে তৃতীয় চতুর্থ যে কেউ বলাতে পারে বলে আমি মনে করি। এবং আমি মনে করি সাইদুল হক সুমন চূড়ান্ত রূপে যখন একটি দেশ, আমার দেশের এই অর্থনীতি, আমার দেশের রাজনীতি, আমার দেশের সামাজিক কাঠামো, আমাদের দেশের সামাজিক সম্প্রীতি এবং মানুষের সাথে মানুষের, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু প্রত্যেকের সাথে কোনো না কোনো আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আমরা এখন মানুষ, আমরা ছায়া মাড়াই না, একজন আরেকজনের সাথে চা খাই না। ইভেন তো আপনি ইন্ডিয়া অনেক সিনিয়র সাংবাদিক, আপনি এবং আমারও মেঘে মেঘে কম বেলা হয়নি, আমাদেরও ভালো বয়স হয়েছে। তো আমরা কিন্তু এই সামাজিক সম্প্রীতি, সামাজিক যে সম্পর্কের চেইন, এটা ব্রেক করে ফেলছি। আমরা একজন আরেকজনের সাথে চা খাই না। তো এরকম একটা সময় আমি মনে করি সাইদুল হক সুমন এরকম একটা স্পার্ক দরকার ছিল। এবং এটা সাইদুল হক সুমন হয়তো আহ, মজিবুল হক চুন্নু সাহেবকে হোস্টাইল করে ফেলছেন, ৩৪৯ জনের আহ, মানে বিরুদ্ধে চলে গেছেন। কিন্তু আমি মনে করি সাইদুল হক সুমন 18 কোটি মানুষের কথা বলেছেন। এটা 18 কোটি মানুষের কথা এবং জানতে চান। যৌক্তিক। হুম ৩৪৯ জন যদি মিনিমাম কোন কাণ্ডজ্ঞান থাকে, সাইদুল হক সুমনের মতো ফেসবুকে না হলেও এলাকায় জনসমাবেশ ডেকে হিসেব প্রকাশ করা উচিত।
হ্যাঁ, আমি একটু এমনি আমার দর্শকদের জন্য বলছি যে আমি যেহেতু এই আলোচনা হচ্ছে, তো আমি ওয়েবসাইট একটু আসলেই ঘুরতে চেষ্টা করেছি যে আসলেই কত বেতন পায়। মানে আমরা অনেকেই হয়তো জানি না। তো যাই হোক, আমি যেটা দেখলাম যে তারা কিন্তু মাসিক বেতন 55,000 টাকা পান, এবং নির্বাচনী এলাকার ভাতা প্রতি মাসে 12,500 টাকা পান, সম্মানী ভাতা 5,000, মাসিক পরিবহন ভাতা 70,000 টাকা পান, এবং প্রতি মাসে লন্ড্রি ভাতাও তারা পান 1,500 টাকা করে। নির্বাচনী এলাকায় অফিস খরচ একটা আছে, সেটার জন্য 15,000 টাকা মাসিক। ক্রোকারিজ, টয়লেট্রিজ যে তার জন্য 6,000 টাকা, এবং দেশের অভ্যন্তরে মানে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরতে গেলে সেখানেও পান 1,20,000 টাকা, সেটা বার্ষিক পায়। যদি মাসিক হিসাব ধরি সেটা 10,000 টাকা পান। আর টেলিফোন ভাতা পাচ্ছেন 7,800 টাকা। এই হিসাবে কিন্তু মানে মুজিবুল হক চুন্নু যেটা বলেছেন, যে সাইদুল হক বলেছেন 1,72, সেটা কিন্তু আরো বেশি, 1,82,800, আমি আমি হিসাব করে যেটা দেখলাম। এছাড়া ওনারা আরেকটা স্বেচ্ছাধীন তহবিল পান 5 লাখ টাকা বার্ষিক। যদি আমি মাসিক হিসাবে আসি, 41,666 টাকা মাসিক পায়। সেই ক্ষেত্রে কিন্তু 2,24,666 টাকা। এছাড়া তো আছেই ওই যে মামান যেটা বললেন যে 4 কোটি টাকার একটা থোক বরাদ্দ, সেই থোক বরাদ্দ নিজের কাজে না, আগের গুলি হচ্ছে নিজের ইচ্ছা মতো কাজে বা নিজের প্রয়োজনে ওগুলি খরচ করবে, বাট এই থোক বরাদ্দটা এলাকার উন্নয়নের জন্য করবে। এবং সেটা থেকে সেটাও যদি আমরা মাসিক হিসাবে নিয়ে আসি, সেক্ষেত্রে হচ্ছে 33,33,333 টাকা। এবং এমপি হোস্টেলে ওনারা কিন্তু বিনা ভাড়ায় থাকতে পাচ্ছেন। ওনারা একটা গাড়ি কিনতে পাচ্ছেন যেটা কিনা শুল্ক মুক্ত। যেই গাড়িটা যদি 30 লাখ টাকা হয়, এটার শুল্ক হয়, দেখা যায় শুল্ক হয়ে 500% শুল্ক হয়ে সেটা 90 লাখে যায়। কিন্তু আমরা সেই 90 লাখ দিয়ে কিনতে হবে আমাদের ব্যবসায়ী, বা আমার তো সামর্থ্যই নাই, আপনাদেরও হয়তো, আমাদের যে এই তিনজনের একজনেরও নাই। সো কিন্তু যারা ব্যবসায়ী তারা কিনলে 90 লাখে কিনবে, অর্থাৎ 60 লাখ টাকা ট্যাক্স পায়, গভর্নমেন্ট পায়। সো এনারা কিন্তু এটাও পান, মানে ওনাদের জন্য এটাও ছাড় আছে। সো অনেক কিছু কিন্তু এমপিরা পান। এবং এই এমপিদের আহ সবকিছু আমরা যেটা বলছিলাম যে ওনারা যে থোক বরাদ্দ পান, সেটাই অন্তত আমাদের কাছে জানা, যে হ্যাঁ ওনারা কি কি উন্নয়ন কাজে গেছে। এবং সবচেয়ে বড় কথা যে এই সাইদুল হক সুমন বলছেন যে এই যে গত ঈদ গেল, রোজার ঈদে প্রধানমন্ত্রী সব এমপিদেরকে শাড়ি দিয়েছিলেন এলাকার জনগণকে দেওয়ার জন্য। সেটাও ওনারা ওনাদের নামেই বলেছেন নাকি নিজের নামে চালিয়ে দিয়েছেন যে আমি দিচ্ছি তোমাদের, সেগুলো আসলে আমাদের জনগণের জানা উচিত। যাই হোক, এই হলো আজকের এই এই বিষয়ে আলোচনা, আর আমরা না যাই। আমি যোগ আমি করতে চাই, এই বিষয়ে কেউ কাউকেই কিছু দিচ্ছেন না। এটা সবটাই জনগণের টাকা জনগণের মধ্যে দেওয়ার জন্য ওনারা জাস্ট মিডিয়েটর হিসেবে রাইট, মান্থলি একটা স্যালারি বেসড নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। 5 রাইট, রাইট। বছরের জন্য জনগণ নিয়োগ দেয়। হ্যাঁ। এখন ওনারা এটা নিয়ে সংসদ গরম করবার জন্য ওই সংসদ চালানোর যে টাকাটা খরচ হয়, এটিও তো এই জনগণের গলা কাটা টাকা। সেই টাকায় খরচ করবার মতো ধৃষ্টতা মুজিবুল হক চুন্নুর মতো পার্লামেন্টারিয়ানরা, যারা ভোট ছাড়াই নির্বাচিত হয়ে আসছে, তার এই ধৃষ্টতা দেখায় কি করে? জনগণের তো এরকম প্রশ্ন নিয়ে জনগণ রাস্তায় দাঁড়িয়ে আছে। চন্নু সাহেবরা রাস্তায় আসুক না। হ্যাঁ, আমান, আপনি কিছু বলতে যে চাচ্ছিলেন। আমি একটু আমাদের শ্রদ্ধেয় সাইদ খান ভাইয়ের আলোচনার সঙ্গে যোগ করতে চাই। ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব আজকে যে কথাটি বলেছেন, সেই বক্তব্যে একটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে উনি বলেছেন যে জনাব মুজিবুল হক চুন্নুর সংসদের অবস্থান পরিষ্কার নয়, স্পষ্ট নয়। মানে সাইদুল হক সুমন সাহেব যেটা বলেছেন যে উনি আসলে বিরোধী দলের চিফ হুইপ হয়ে উনি সরকারি দলের সমালোচনার বদলে একজন স্বতন্ত্র সংসদ সদস্যের সমালোচনা করছেন। আমি এখানে যে এই বিষয়টা যোগ করতে চাই, 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জাতীয় পার্টি যখন থেকে বিরোধী দলের আসনে অবস্থান নিয়েছে, তখন থেকে আজকের এই সংসদ, দ্বাদশ জাতীয় সংসদের আজকের দিন পর্যন্ত ওনাদের দলের সংসদ সদস্যগণরা সংসদে এবং সংসদের বাইরে একাধিকবার নিজ দলের সংসদের অবস্থান নিয়ে সমালোচনা করেছেন, নিজেরাই করেছেন। এবং আমি এখানে যোগ করতে চাই যে সাইদ খান ভাই যে কথাটি বললেন যে সংসদ চালানোর যে প্রতি মিনিটের ব্যয়, সেই ব্যয়ের বিষয়টি ওনারা বিবেচনা না করে, সংসদে জনসম্পৃক্ত এই বিষয়গুলা নিয়ে আলোচনা না করে ব্যক্তিগত স্বার্থ রক্ষার যে আলোচনাগুলো করেন, এই বিষয়গুলোকে জবাবদিহিতায় আওতায় আনার কোনো সুযোগ আছে কিনা?
এটা আমাদের ভেবে দেখা উচিত। বা ধন্যবাদ। এটা আনা উচিত। হ্যাঁ হ্যাঁ 10 সেকেন্ড বলবো, আমাকে 10 সেকেন্ড সময় দেন। আমি আমি আমানের সাথে একটু যোগ করতে চাই। সেটি হচ্ছে যে আমান বলেছেন যে যদি সুযোগ আছে কিনা জবাবদিহিতার আওতায় আনার। জবাবদিহিতা আওতায় আনার না, আইনের আওতায় আনবার সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করবার অধিকার রাষ্ট্রের কোনো কর্মকর্তার যেমনি নেই, নাগরিকের তো নেই। সুতরাং রাষ্ট্রীয় সম্পদ তছরূপের দায় আইনের আওতায় আনবারও সুযোগ আছে বলে আমি মনে করি। কারণ এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এটি রাজতন্ত্র না যে রাজার কোষ নিয়ে জনগণ কথা বলতে পারবে না। তখনই কথা বলা যাবে না যখন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, স্বৈরতন্ত্র মানে ডানা মেলে উড়ে বেড়াবে এবং সাধারণ মানুষের অধিকার এবং গণতন্ত্র নির্বাসিত হবে। এটার যদি বিচার এবং বিহিত না হয় এবং আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা পরিষ্কার ধরে নেব এতদিন আমরা বলেছি, সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করেছে যে দেশে গণতন্ত্র নেই। এটার মাধ্যমে প্রমাণিত হবে। ওই পার্লামেন্টে দাঁড়িয়ে রাজতন্ত্রের প্রথম ডিক্লারেশন দিলেন মজিবুল হক চুন্নু। ধন্যবাদ। যাই হোক, আমরা আশা করব আমাদের আলোচনা থেকে যে এই বিষয়গুলো স্পিকারও দেখবেন এবং সরকার প্রধানও দেখবেন।